লি দুইজন বেসরকারি গোয়েন্দা সংস্থা ত্যাগ করার পর সে দুজন রহস্যময় ব্যক্তি ফিরে এলো। আসলে তারা দুজনই সেখানে কর্মচারী ছিল এবং অন্য একটা মামলায় কাজ করছিল। শীঘ্রই মালিক রিজার্ভ পুলিশের কাছ থেকে তিনজনের তথ্য পেল আর সঙ্গে সঙ্গে লি দুজনকে ফোন করলো। প্রথমে সব থেকে লম্বা লিউ তাইজুন ধর্ষণের ঘটনার পর ডাকাতি ও ধর্ষণের মতো অপরাধে বহুবার কারাগারে গিয়েছিল। 3 বছর আগে একটা অল্প বয়সী মেয়েকে ধর্ষণের পর লিউ তাইজুন এতটাই কষ্ট পেয়েছিল যে সে নিজে নিজে আত্মহত্যা করেছিল। এরপর ছোটখাটো চেহারা ইয়াং ইয়ং হিউন গত বছর অতিরিক্ত মাদক সেবার কারণে বাড়িতে মারা গিয়েছিল। আর মূল পরিকল্পনাকারী ছিল পার্ক ইংজু। ধর্ষণের ঘটনার পর থেকে জীবনে শান্তিতে জীবনযাপন করছিল এবং তার গ্রামের বাড়িতে থাকতো। লিজন এটা শুনতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলল, অর্থাৎ তার সামনে থাকা পার্ক ইয়ংকে কেবল একজন সংযমধারী ব্যক্তি। তবে পরের দিন খুব সকালে মালিক রিজার্ভ পুলিশ অফিসারের কাছ থেকে একটা ফোন পায়। বিস্ফোরণের তদন্ত করার সময় সে জানতে পারে যে তারা পূর্বসূরি যে পার্ক ইংজুকে খুঁজছে সে আসলে এই হাসপাতালে আছে। কিছুক্ষণ পর লি জুইয়েন যখন লি ডাক্তারের সাথে খাচ্ছিল তখন হঠাৎ মালিকের একটা ফোন আসে। ওপাশ থেকে উদ্বিগ্নভাবে জানানো হলো যে তথ্যটি ভুল ছিল, পার্ক ইংজু এখন গ্রামে নেই। আসলে পার্ক ইংজু নকল এবং সে একটা ফাঁদপাতা চক্রের মূল হোতা এবং ভান করছে। শীঘ্রই পুলিশ অ্যাওয়ার্ডে আর নকল পার্ক ইংজু টেককে বিস্ফোরণ মামলায় প্রয়োজনীয় জবানবন্দি নেওয়ার জন্য বলল। ছেলেটি তার শরীরে থাকা ক্যামেরাটি নির্লজ্জভাবে মিথ্যা কথা বলল এবং সে দাবি করলো যে তাকে রহস্যময় ব্যক্তিরা এই ভবনে অপহরণ করে নিয়ে এসেছিল। আর যখন সে জেগে ওঠে তখন তার হাত পা বাঁধা অবস্থায় সে নিজেকে আবিষ্কার করে। সামনে দুজন লোক মারামারি করছিল, কিন্তু করছিল কেন? সে অনুমান করেছিল হয়তো তাকে হত্যা করা হবে কিনা সেটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। কিন্তু একজন সেখানে জিতে যায়। সে তার শরীরে একটা বালতি পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এরপর ঘটনা আর কিছুই তার মনে নেই। গুরুতরভাবে দগ্ধ হওয়ার কারণে পুলিশ নকল পার্ক ইংজুকে আঙ্গুলের ছাপ সংগ্রহ করতে পারে না, তাই আপাতত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। নকল পার্ক ইংজু বুঝতে পারলো যে হাসপাতালে থাকা ঝুঁকিপূর্ণ, তাই সে অবিলম্বে দায়িত্বপ্রাপ্ত ডাক্তারের কাছে যোগাযোগ করে দ্রুত ছাড়পত্র দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। একই সময় লিউজন একটা ছুরি তুলে নিল আর মনে মনে অসংখ্যবার কল্পনা করছে কিভাবে সে ইউনজুকে হত্যা করবে, যে কিনা তার উপর কেমন অত্যাচার করেছিল। তবে যখন তার হুঁশ ফিরল তখন নকল পার্ক ইংজু ইতিমধ্যে ছাড়পত্র নিয়ে গিয়েছে। এসে সে হতাশ হয়ে লোকটির ট্যাক্সির পিছনে ছুটল, যেটা দেখে নকল পার্ক ইংজু ভয় পেয়ে যায়। আসলে লিউজুন কেবল সেই নিজ লোকটিকে জিজ্ঞাসা করতে চেয়েছিল তার উপর অত্যাচার যে সে করেছে তার মনে এইটুকু আফসোস আছে কিনা। নকল ইজু মনে করতে থাকে তার কাছে কোনো ডিউন আছে কিনা, মানে তার কাছে কোনো টাকা পাবে কিনা। তখন নকল পার্ক ইউজু কিছুই জানতো না, তাই সে একবদ্ধভাবে তাকে কিছু কটু কথা বলতে থাকে আর ড্রাইভারকে দ্রুত গাড়ি চালাতে বলে। ট্যাক্সিটি চলে যাওয়া পথের দিকে তাকিয়ে লিউজন তার নিজের মতো তার প্রতিশোধ নেওয়ার কথা সিদ্ধান্ত নিল। পরবর্তীতে ব্ল্যাকমেলে মূল পরিকল্পনাকারী হান ডাক্তার আর তার মহিলা সঙ্গীকে একটা নির্জন জায়গায় কবর দেওয়া হয়। এরপর হান ডাক্তার রূপে নিজেকে সাজিয়ে তার পরিচয় জীবনযাপন করার চেষ্টা করে। তবে অপ্রত্যাশিতভাবে হান ডাক্তারের স্ত্রী আগেই একটা ডিটেকটিভ এজেন্সি মালিককে তার নিয়মিত বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত স্বামীর প্রমাণ সংগ্রহের জন্য নিযুক্ত করেছিল। সৌভাগ্যক্রমে ডিটেকটিভ এজেন্সি দুই কর্মচারী শুধু প্রমাণই তুলনি, বরং ভুল করে তারা ব্ল্যাকমেলে মূল পরিকল্পনাকারীর হত্যার মুহূর্তটিও ক্যামেরাবন্দি করে ফেলে, যেটা কিনা তোমরা দেখেছিলে যে দুইটা অজ্ঞাত লোক সেখানে ভিডিও করছিল। এটা আসলে ভুল করে হয়েছিল। বিষয়টি গুরুতর মনে হওয়ায় মালিক সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। অন্যদিকে ইংজুর বাবা হত্যার দোষী সাব্যস্ত হবে বলে 5 কোটি ওয়ান ইন্স্যুরেন্স পায়নি। এছাড়া ইংজুর খারাপ ব্যবহারের জন্য ক্ষতিপূরণ পাওয়া তো আরও কঠিন হয়ে পড়ে, তাই সে হত্যাকারীকে সরিয়ে দিতে চায়। চাইনিজ হত্যাকারী যখন তাদের দুজনের সাক্ষাতের স্থানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন হান ডাক্তারের পরিচিত থাকা মূল পরিকল্পনাকারী তার সাথে দেখা করে। সেখানে আসলে তারা দুজন জেলখানার সহবন্দী ছিল। জেল থেকে মুক্তির আগে পরিকল্পনাকারী শ্রমিকটিকে ফোন দিয়ে নাম্বার দিচ্ছিল, যেখানে কোনো অসুবিধা হলে বা লাভজনক কোনো কাজের সুযোগ থাকলে সেজন্য যোগাযোগ করতে পারে। আর জেল থেকে বেরিয়ে মূল পরিকল্পনাকারী মেয়েটির সাথে জোট বাঁধে। আর এই মেয়েটি ধনী পরিবারের মেয়ে সেজে ধনী ছেলেদের আশেপাশে ঘোরাঘুরি করত আর সুযোগ বুঝে তাদেরকে বিভিন্নভাবে মানে ওই ছেলেদেরকে ব্ল্যাকমেল করত। এক একটি ঘটনায় এক একটি ওয়ান এবং কয়েক লাখ ওয়ান কামানো যেত। এভাবে ব্ল্যাকমেলের দলটি কিছুদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছিল। একদিন মূল পরিকল্পনাকারী চাইনিজ হত্যাকারী ফোন পায়। তখন ওই ফোনটাতে হান ডাক্তারকে আকৃষ্ট করার চেষ্টায় ছিল সে। চাইনিজ হত্যাকারী জানায় যে তার কাছে একটা বড় কাজের সুযোগ রয়েছে আর সে চায় যে মূল পরিকল্পনাকারী যেন তাতে অংশ নেয়। আর এটা ছিল ওই ঘটনা যেখানে ইংজু তার বাবাকে অ্যাক্সিডেন্ট করার জন্য পাঠায়, যাতে করে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে মোটা অঙ্কের টাকা তারা নিতে পারে। তবে কাকতালীয়ভাবে মূল পরিকল্পনাকারী আর সেই ইংজু একই গ্রামের বাসিন্দা ছিল আর তারা ছোটবেলায় কয়েকবার মুখোমুখি হয়েছিল। সময় বয়ে যায়,
তবে যে কাজটি তাদের করার কথা সেদিন পরিকল্পনা অনুযায়ী মূল পরিকল্পনাকারী পূর্ণ শক্তিতে ইঞ্জুর বাবার দিকে গাড়ি চালিয়ে দেয়। তবে ইঞ্জুর বাবা মরেনি। হিসু তাকে জীবিত দেখে খুব ঘাবড়ে যায় আর সাথে সাথে গাড়িটি ঘুরিয়ে ফেলে এবং দ্বিতীয়বার ধাক্কা মারে। চাইনিজ নিশ্চিত হওয়ার জন্য গাড়ি থেকে নেমে যায়। তখন ঠিক সেই সময় পেছন থেকে ইঞ্জুর বাবার এক বান্ধবী ঘটনাটা দেখে ফেলে। চাইনিজ তাকে তাড়া করে এবং মোড় নেওয়ার পর অবশ্যই ওই মহিলাটি অদৃশ্য হয়ে যায়, মানে পালিয়ে গিয়েছে কোনোভাবে। এদিকে ইঞ্জুর বাবা তখনও মরেনি। হিসু পরিস্থিতি বেগতিক দেখে আর লক্ষ্য তখনও জীবিত থাকায় দেখে দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে আগে গাড়ির ভিতরে লুকিয়ে ফেলবে। এদিকে মেয়েটি ক্রমাগত হিসেবে ফোন করতে থাকে আর মূল যে হিসু ছিল সে কিন্তু একটা ফোন ধরে না। কিছুক্ষণ পর মেয়েটি একটা মেসেজ পাঠায়, জিজ্ঞেস করে যে কবে তারা হান ডাক্তারকে নেশা করে ফেলেছে এবং সেখানে কত টাকা আদায় করতে হবে। এ কথায় হিসু মাথায় একটা ভালো বুদ্ধি নেয়, যেখানে ইঞ্জুর বাবাকে উপর থেকে ফেলে দিয়ে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনাটাকে অন্যজনের ঘাড়ে চাপানো দেওয়ার পরিকল্পনা একটা করতে থাকে তারা। বর্তমান সময়ে ফিরে এলে হিসু আর চাইনিজ একই সাথে টাকা তুলতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। একই সময় সে ইঞ্জুকে আরেকটা গাড়ি ভাড়া করে এবং পরিকল্পনা অনুযায়ী তারা এমন ভাব করে যে গাড়ির পেছনের ডিকি থেকে চাইনিজ হত্যার পারিশ্রমিক নিচ্ছে। তারপর গাড়ির ভেতর থেকে ফিরে এসে চাইনিজকে টাকা দেবে। অবশ্যই তখন সে চাইনিজটা তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করবে, এমন একটা প্ল্যান ছিল। এই কাজটি করতে তার 57 সেকেন্ডের বেশি সময় লাগবে না আশা করি, এমনটা সে মনে করছিল। যখন সে মনে মনে খুশি হচ্ছিল ঠিক তখনই চাইনিজ লোকটি উল্টো দিকে চলে আসে। যতটা সম্ভব কম সাক্ষী রাখার জন্য ইউংজুকে চাইনিজকে একটা নির্জন জায়গায় নিয়ে যেতে চায়, কিন্তু তারা জানতেও পারেনি যে ব্ল্যাকমেলের মূল পরিকল্পনাকারী হিসু তাদের পিছু নিয়েছে। নির্জন যাওয়ার পথে তারা পুলিশের তল্লাশির মুখোমুখি হয়। প্রথম দিকে চাইনিজটি খুব ঘাবড়ে যায়, কিন্তু আসলে পুলিশ হান ডাক্তারকে হত্যাকারী মূল পরিকল্পনাকারীকে খুঁজছিল। তখন পেছন থেকে হিসু গাড়ি নিয়ে লাফিয়ে পড়ে এবং পাহাড়ের দিকে পালিয়ে যায়। নতুন পরিচয় পেয়েও এত তাড়াতাড়ি সে সেটা ব্যবহার করতে না পারায় খুবই হতাশ হচ্ছিল। এবার দুটি ভাগে ভাগ করা যাক। সে চাইনিজকে ইংজু একটা পরিত্যক্ত গ্রামে এবং একটা ভবনে নিয়ে যায়। তখন তার পরিকল্পনা অনুযায়ী সব ব্যবস্থা করে, কিন্তু ভাগ্য খারাপ। চাইনিজটা একটা লোহার রড কেড়ে নিয়ে ইংজুকে আঘাত করে বসে আর কয়েকটি আঘাতের পরে সে অজ্ঞান হয়ে যায়। আর ঠিক তখনই হিসুর ফোন আসে। কিছুক্ষণ পর তারা দুজন ভবন নিয়ে আলোচনা করে। এখন সারা দেশে মূল হিসুর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ধরা পড়লে তার যে শাস্তি হবে সেটা হচ্ছে নিশ্চিত মৃত্যুদণ্ড। সে চাইনিজ সে ইঞ্জুকে বাঁধতে দেখে হঠাৎ একটা ভালো বুদ্ধি তার মনে পড়ে যায়। যদি সে ছেলেটার পরিচয় বেঁচে থাকে তাহলে শুধু সে পুলিশ সন্দেহ এড়ানো যাবে না, বরং 5 কোটি ওয়ানের ক্ষতিপূরণ সে পাওয়া যাবে। মানে ইঞ্জুর পরিচয় যদি সে গ্রহণ করতে পারে। তাই সে একটা চাইনিজের গলায় ধমনী এক ছুরি দিয়ে কেটে ফেলে। ইস্যু উঁচু থেকে ধাক্কা মেরে ফেলে এবং যাতে কোনো ঝুঁকি না থাকে তার সামনে ইঞ্জুকে বলে যে তার পরিচয় সে বেঁচে থাকবে। এতে শুধু হত্যা সন্দেহই এড়ানো যাবে না, সাথে 5 কোটি ওয়ানের ইন্স্যুরেন্সও পাওয়া যাবে। সেই সাথে ইঞ্জুর পোশাক পরে নেয় আর পরবর্তীতে আমরা দেখি যে ইঞ্জু জেনজু ইংকে পুড়িয়ে মেরে ফেলে। আর যখন সে সন্তুষ্ট হতে যেতে লাগলো তখন পরিচিত গ্যাসের বোতলটা বিস্ফোরিত হয় আর বিশাল ঢেউ কয়েক মিটার দূরে ছড়িয়ে পড়ে। যখন ইঞ্জু জ্ঞান ফিরে পায় তখন সে একটা কাঠের নিচে নিজেকে দেখতে পায় এবং সে নড়তে পারছিল না। তাই তাকে এমনভাবে পোড়ানো হয়েছে যে মানুষ না ভূত কিছুই বলা যাচ্ছিল না। সিন পাল্টে যায়। তখন নকল ইঞ্জু গ্রামের বাড়িতে আসে। আসলে ইঞ্জু ঝামেলায় অভ্যস্ত। সোফায় শুয়ে সে ঘুমিয়ে পড়ে আর পরের দিন খুব ভোরে ইঞ্জু টেলিফোনের শব্দে জেগে ওঠে। ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার পাকফুর মৃত্যুর ক্ষতিপূরণ মঞ্জুর হওয়ার খবর দেয়, কিন্তু তার মৃত্যুর 1 সপ্তাহ আগে তিনি তার ছেলের পরিবর্তে চার্জারকে দান করেছিল। এ টাকা তুলতে হলে আগে তাদের সাথে আলোচনা করতে হবে। এদের নকল ইঞ্জু এতটাই রেগে যায় যে সে সঙ্গে সঙ্গে চার্জের টাকা চাইতে বের হয়। অ্যাপার্টমেন্টের দরজায় ধাক্কা লেগে একজনের সাথে তার ধাক্কা লেগে যায়। তখন ওই ব্যক্তিটা আর কেউ না, গোয়েন্দা সংস্থার মালিক ছিল। তিনি লিজুজেনের অনুরোধে ইঞ্জুর ব্যথানাশক ওষুধ পরিবর্তন করে ঘুমের ওষুধ ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পরে সেই ছেলেটা চার্জে ঢুকে যায় আর নানকে তার বাবাকে প্রলুব্ধ করে ইন্স্যুরেন্সের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করে। অপ্রত্যাশিতভাবে নান সরাসরি ফোন বের করে পাক ফোর জীবদ্দশা করার রেকর্ডটি ওয়েলটি তখন তাকে শোনাতে শুরু করে দেয়। ঠিক সে সময় ইঞ্জু লক্ষ্য করে যে কখন লি জু ইয়ংয়ের পিছনে এসে বসেছে। সে সত্যি বুঝতে পারে না একজন পাগল ডাক্তার কেন সবসময় তার পেছনে ছুটবে। বলতে বলতে ব্যথানাশক ওষুধটা খেতে খেতে সে চার্জ থেকে বের হয়ে যায়। বেশি দূর না যেতেই সে একটা ধাক্কা দেওয়া গলিতে পৌঁছে যায়। নকল ইঞ্জু হঠাৎ করে ফিরে এসে দেখে যে লি জুং আবার তার পেছু নিয়েছে। তখন স্পষ্টভাবে সে বলতে চায় যে এ ব্যক্তি সে নয় যাকে সে খুঁজছে। তখন ঘুমের ওষুধ প্রভাব শুরু হয়ে যায় আর এক মুহূর্তে তার সারা শরীর দুর্বল অনুভূত হয় আর কথা বলতে অসুবিধা হচ্ছিল। 1 মিনিটের কম সময়ে সে রাস্তার পাশে আবর্জনা স্তূপে মুখ থুবড়ে পড়ে যায়। লি জু ইয়ং আগে থেকে প্রস্তুত করা ছুরি বের করে আর নিজ ব্যক্তিটি যে তার ক্ষতি করেছিল তাকে শেষ করতে উদ্যত হয়, কিন্তু গোপনে অনুসরণ করালে ডাক্তার তাকে ডেকে থামান। প্রেমের গল্প বাদ দেওয়া যাক। জ্যাক মোট কথা ডাক্তার তাকে বলতে থাকে যে এমন একটা খারাপ মানুষের জন্য নিজের জীবন নষ্ট করা কোনো মানে হয় না। এছাড়াও তিনি লোক মারফত ও
জো ইজনের সাথে ঘটে যাওয়ার ঘটনাগুলো তদন্ত করিয়েছে। তিনি গভীরভাবে সহানুভূতিশীল আর এই পশুটিকে জীবন্ত ছিঁড়ে ফেলতে চান, কিন্তু সে এর যোগ্য নয়। তাই ডক্টর চান যে লি ইউজন তার সাথে ফিরে যায় এবং ভালোভাবে নিজের জীবন কাটাক। লিজু ইয়েং হত্যার ধারণা ত্যাগ করলেও তার কষ্ট কিছুতেই কমছিল না, তাই সে ইয়ংজির দিকে ছুটে যায়। সিন পাল্টে যায়। ডাক্তার লিজু ইয়েংকে নিয়ে শহরের দিকে রওনা হলো। পথে তারা মামা পরিচয়ে একজনের ফোন পায়। ওপাশ থেকে অবিলম্বে সেখানে যেতে বলা হয়, কিন্তু ডাক্তার অসুবিধার অজুহাত দেখিয়ে সেটা রিজেক্ট করে। সহানুভূতিশীল লিজু ইয়েং ডাক্তারের দ্বিধা বুঝতে পারে এবং সেখান থেকে যাওয়ার জন্য উৎসাহিত করে। একই সময়ে ইংজু তার বাসায় ফিরে আসে। সে এখন শুধু ভুতুড়ে জায়গা থেকে দ্রুত পালাতে চায়, কিন্তু মূল্যবান গোছানোর সময় সে অপ্রত্যাশিতভাবে লিজু ইয়েং এর ছাত্র জীবনের প্রচারমূলক ভিডিওর কভারটি খুঁজে পায়। তার হঠাৎ মনে পড়ে তাদের দলের ছোট বোনটি একবার বলেছিল যে একটা পুতুলকে সে অপছন্দ করে আর সে মেটেছিল তরুণী লিজু ইয়েং। তাই সে একটা পরিকল্পনা করে ছোট বোনটিকে কয়েকজন উদ্যমী ছাত্র খুঁজে বের করতে বলে আর লিজু ইয়েংকে ডেকে পাঠাতে বলে। আর সে বছর ধারাবাহিকভাবে ধর্ষণের মূল নেতা ছিল হিসো। কিছুক্ষণ পরেই এই নকল ইংজু বাস স্ট্যান্ডে আসে এবং সেখানে বসে তখন তার ফোনটাও বেজে ওঠে। মোবাইলের 30 দিনের কাউন্টডাউন শেষ হওয়ার মেসেজ দেখা যায়। নকল ইংজু ব্যাপারটাকে পাত্তা দেয় না আর ফোনটাকে পকেটে রেখে যায়, কিন্তু পরের মুহূর্তে একটা ভ্যান তার সামনে এসে থামে এবং কয়েকজন লোক তাকে জোর করে গাড়ির ভিতর ঢুকিয়ে নেয়। আসলে এ ব্যাপারে তো নকল ইংজু কিছুই জানতো না যে 30 দিন পরে তাকে কোন লোন শোধ করতে হবে, কত টাকা শোধ করতে হবে, এসব বিষয়। গল্পের শেষে ডাক্তার একটা কারখানায় আসে। সে মামা আসলে ছিলেন সুদের কারবারি। তিনি এখানে এসে অঙ্গ প্রতিস্থাপনের কাজে সাহায্য করতেন। মালিক তাকে মনে করিয়ে দেন যে আজকের দিনটি যেন সে ভালোভাবে করে আর প্রয়োজনীয় সব কিছু যেন বের করে না নেওয়া হয়, না হলে জীবন বাঁচলেও ছোট ভাইদের হাতে মরতে হবে। শীঘ্রই ডাক্তার অপারেশন থিয়েটারে প্রবেশ করে। তিনি দেখেন বিছানায় শুয়ে ব্যক্তিটি আর কেউ নয়, ইংজু। এই মুহূর্তে ইংজুর মাথা আর পা বিছানার শক্ত করে বেঁধে রাখা হয়। ডাক্তার তার ভালোবাসার মেয়েটি ছোটবেলার গ্যাংরেপের কথা মনে করতে থাকে। তাই নকল ইংজুর শরীর অজ্ঞান না করে জীবন্ত থাকা অবস্থায় সকল অঙ্গ প্রত্যঙ্গ বের করে। আর এমন একটা রিভেঞ্জের সাথে এই ড্রামাটা এখানে শেষ হয়ে যায়। সত্যি বলতে এই ড্রামাটার অনেক কিছুই আমি বুঝিনি। তোমরা কি বুঝতে পেরেছো কিনা সেটা জানি না, বাট হচ্ছে অনেক কিছুই নর্মাল একটা কাহিনী, কিন্তু এখানে অনেক কিছু অনেক ঘুরিয়ে পেঁচিয়ে দেখানো হয়েছে, যে কারণে আমার বুঝতেও কিছুটা অসুবিধা হয়েছে আর তোমাদেরও বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে। তো সেটার জন্য আই এম সরি, কিছু করার নেই। আমি চাইবো পরবর্তীতে যেন রোমান্টিক কোনো একটা সহজ গল্পের ড্রামা আনতে, যেন এত ঘোরানো পেছানো কিছু না থাকে, তোমাদের বুঝতে যাতে অন্তত সোজা হয়। আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কোন ধরনের মুভি বা ওয়েব সিরিজ বা ড্রামা দেখতে চাও, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমি অবশ্যই ট্রাই করবো সেগুলো আনার। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।